আচ্ছা, আপনিও নিশ্চয়ই নিউজ পেপার বা ইন্টারনেটে দেখেছেন যে ইন্ডিয়ান রুপি ইউএস ডলারের এগেনস্টে তার দাম হারাচ্ছে। বা এই লাইনটা নিশ্চয়ই শুনেছেন যে ইন্ডিয়ান রুপি ইজ ফলেন এগেনস্ট দ্য ইউএস ডলার। নিশ্চয়ই শুনেছেন, আমিও শুনেছি। আজকের এই ভিডিওতে কথা বলবো তা নিয়েই। নমস্কার, আমি অঙ্কনা। আজকের এই ভিডিওতে কথা বলবো কেন ইন্ডিয়ান রুপি ইউএস ডলারের এগেনস্টে তার দাম হারাচ্ছে, বা ইন্ডিয়ান রুপি কেন ইউএস ডলারের এগেনস্টে ফল হচ্ছে। চলুন কথা বলা যাক তার পিছনের বেশ কিছু রিজনস নিয়ে। সবথেকে প্রধান যে রিজনস তা আমরা সকলেই জানি, যুদ্ধ। হ্যাঁ, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বেঁধেছে এবং তার ফলে দিন দিন ক্রুড অয়েলের দাম, গ্যাসের দাম বাড়ছে, যার ফলে অবশ্যই ইন্ডিয়া ইউএস ডলারের সাপেক্ষে বা ইউএস ডলার প্রথমে কিনে তারপর সেই ইউএস ডলার দিয়ে ক্রুড অয়েল বা গ্যাস কিনছে। আমরা নিশ্চয়ই সকলে এটা জানি যে যখন ইন্ডিয়া কিংবা পৃথিবীর অন্য কোনো দেশ ক্রুড অয়েল কিনতে যায়, তখন মেনলি ক্রুড অয়েল কিন্তু কিনতে হয় ইউএস ডলার দিয়ে। আর একটু সহজভাবে বলি, ধরুন আপনার 1 লিটার পেট্রোল চাই এবং তা আপনি ইরান বা ইরাক থেকে কিনবেন। আপনি কিন্তু রুপি দিয়ে ডিরেক্টলি ইরান বা ইরাক থেকে ক্রুড অয়েল বা ওই পেট্রোল কিনতে পারবেন না। আপনাকে প্রথমে আপনার ইন্ডিয়ান রুপিকে ইউএস ডলারে কনভার্ট করতে হবে এবং সেই ইউএস ডলার দিয়ে আপনি পেট্রোল বা ক্রুড অয়েল কিনতে পারবেন। এখনও তাই হচ্ছে, ক্রুড অয়েলের দাম বাড়ছে কারণ ক্রুড অয়েলের ডিমান্ড সার্জ হয়েছে। আর আমরা সকলেই জানি মোটামুটি আর একটি ব্যাপার যে ইন্ডিয়া থার্ড লার্জেস্ট বায়ার অফ ক্রুড অয়েল ইন দ্য ওয়ার্ল্ড। কারণ আমরা প্রথমে অসংশোধিত ক্রুড অয়েল কিনি, তারপর তার সংশোধন বা রিফাইন করি এবং তা বিশ্ববাজারে বিক্রি করি, যার জন্য আমরা থার্ড লার্জেস্ট ক্রুড অয়েল importer in the whole world. So this is one of the main reason behind this, like, rupee fall against US dollar, right? So যুদ্ধ একটি কারণ অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে ওই যুদ্ধর সঙ্গে সঙ্গে আরেকটি কারণ উঠে আসছে, তা হলো ক্রুড অয়েলের দাম বৃদ্ধি। কিন্তু তাছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যেগুলো হয়তো আমরা একটু নেগলিজেন্সির চোখে দেখি অনেক সময়, বাট সেই কারণগুলোও কিন্তু বেশ 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 দরকারি কারণ বা বেশ বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। তার মধ্যে একটি কারণ হলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যা লাস্ট মার্চ অর্থাৎ মার্চ 2026-এ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ ফরেনাররা ইন্ডিয়াতে যে ইনভেস্টমেন্ট করে ডিরেক্টলি উইদাউট এনি ইনস্টিটিউশন, সেই ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে। তার কারণ হলো ইউএসএতে ইন্টারেস্ট রেট বেড়েছে। অর্থাৎ এখন ফরেনের মানুষরা বা ফরেনাররা, মেনলি ইউএসের একটা এক্সাম্পল নেওয়া যাক, ইউএসের মানুষরা হয়তো আগে ইন্ডিয়ার স্টক মার্কেট বা ইন্ডিয়াতে ডিরেক্টলি ইনভেস্ট করেছিল, কারণ তাদের মনে হয়েছিল ইন্ডিয়াতে তারা যা ইন্টারেস্ট পাবে বা তারা ইন্ডিয়াতে যে অ্যামাউন্ট পাবে তা ইউএসের মার্কেটের থেকে অনেক বেশি পাবে। বাট নাওয়াডেজ ইউএসএতে যে ইন্টারেস্ট রেট তা বেড়েছে, যার ফলে এখন তারা দেখছে যে না, ইন্ডিয়াতে ইনভেস্টের তুলনায় আমরা ইউএসএ যদি ইনভেস্ট করি প্রায় সমান পরিমাণ কিংবা তার একটু বেশি হয়তো আমরা পেতে পারি। তাই জন্য ইন্ডিয়া থেকে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তা তুলে নেওয়া হয়েছে লাস্ট মার্চ অর্থাৎ 2026-এর মার্চে। যার ফলে কি হয়েছে, ধরুন একজন ফরেনার ইন্ডিয়ান স্টক মার্কেটে টাকা লাগিয়েছে এবং সে সেই স্টক মার্কেট থেকে টাকাটা তুলছে।
তাহলে কি হলো, প্রথমে সে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে যদি ধরুন আমি টাকা তুলতে যাই, অবশ্যই আমি রুপিতে পাবো, বাট সেই রুপিটা তো সে বাড়ি নিয়ে যাবে না, কারণ তার ইউএসএতে রুপির কোনো দাম নেই। অর্থাৎ সে সেই রুপিটা ইউএস ডলারে কনভার্ট করেছে, যার ফলে অবশ্যই মার্কেটে যে রুপি, তার যে লিকুইডিটি বা যে রুপির তার সাপ্লাই বেড়ে গেছে, এবং সাপ্লাই বাড়লে অবশ্যই দাম কমবে। এছাড়াও আরও একটি কারণ রয়েছে, এবং সেই কারণটি হলো যে ইন্ডিয়ান যে ইম্পোর্টার এবং এক্সপোর্টার, মানে ইম্পোর্ট এক্সপোর্টের যে ডেফিসিট বা সারপ্লাস হয়, সেখানে ইন্ডিয়া এখন ডেফিসিটে চলছে, এবং তা থেকে আমরা এটা বুঝতে পারছি যে ইন্ডিয়া এখন ইম্পোর্ট বেশি করছে এক্সপোর্টের তুলনায়। যার ফলে কি হচ্ছে, এক্সপোর্ট করতে গেলে কি হবে, আমরা বেশি ইউএস ডলার আর্ন করতে পারবো। বাট যদি ইম্পোর্ট করতে যাই, সেখানে কি হবে, আমরা যখন ইম্পোর্ট করব তখন আমরা অবশ্যই অন্য কোনো দেশ থেকে, সাপোজ আমি ইউএস থেকে সানফ্লাওয়ার অয়েল বা কোনো নাটস বা কোনো ফ্যাশনেবল আইটেম ইন্ডিয়াতে ইম্পোর্ট করছি, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমি রুপি দিয়ে সেই ইম্পোর্টেড জিনিসটি কিনতে পারবো না। প্রথমে রুপিকে আমাকে ইউএস ডলারে কনভার্ট করতে হবে, এবং তারপর সেই কনভার্টেড ইউএস ডলার দিয়ে সেই জিনিসটি আমি কিনতে পারবো, এবং তা পরবর্তীতে ইন্ডিয়াতে ইম্পোর্ট হবে। এর ফলেও রুপির যে দাম তা কমেছে, কারণ আমাদেরকে ইম্পোর্ট যখন বেশি করব, ইম্পোর্ট যখন আমরা কিনবো বেশি, তখন আমাদের ইন্ডিয়ান রুপির আমরা প্রথমে ইউএস ডলারে কনভার্ট করব, যার ফলে ইউএস ডলারের ডিমান্ড বাড়বে এবং ইন্ডিয়ান যে রুপির তার ডিমান্ড কমবে। এর ফলেও আমাদের যে রুপি তা ফল হয়েছে। এছাড়াও আরও একটি খুবই বড় রিজন আছে, তা হলো আরবিআইয়ের ডিরেক্ট ইনভলভমেন্ট। আগে কি করতো আরবিআই? আরবিআই আগে যখনই দেখতো যে রুপির দাম কমছে ইউএস ডলারের এগেনস্টে, তখন আরবিআইয়ের একটা কারেন্সি ডিপোজিট আছে বা একটা রিজার্ভ আছে, কারেন্সি রিজার্ভ, ইউএসের কারেন্সি রিজার্ভ মানে ডলারের রিজার্ভ আছে। তখন তারা সেই ডলার, ইউএস ডলারের যে রিজার্ভ, তা থেকে ইউএস ডলার সব মানে বিক্রি করে দিত, বা ইউএস ডলার সেই রিজার্ভ থেকে উঠিয়ে নিত এবং বাজারে ছেড়ে দিত, যার ফলে ইউএস ডলারের মানে ইন্ডিয়ানদের যে ইউএস ডলার চাই তার তার ডিমান্ডটা খুব একটা সার্জ হতো না, পেয়ে যেত ইজিলি, যার ফলেও আমাদের যে ইন্ডিয়ান রুপি তা ফল করতো না। বাট নাওয়াডেজ এই যুদ্ধ, ক্রুড অয়েলের দাম বেশি, এফডিআইয়ের যে ইনভেস্টমেন্ট তা তুলে নেওয়া বা উত্তোলন, এই সব মিলিয়ে আরবিআই এখন কোনোভাবেই পুরোপুরিভাবে ওই ইউএস ডলারকে রিজার্ভ থেকে উঠিয়ে নিতে পারছে না। যদি উঠিয়ে নেয় ওই ফ্রি ফ্লোটটাকে বা ডিমান্ড সাপ্লাইয়ের যে কম্বিনেশনটাকে সেটা ম্যাচ করার জন্য, তাহলে আমাদের যে পরবর্তীতে হয়তো যে ইউএস ডলারের ডিমান্ড হতে পারে, বা ইউএস ডলার ইজ অলওয়েজ হেভেন কারেন্সি, উই অল নো, রাইট? সো যদি আমরা সেই হেভেন কারেন্সিটাকে এখন উঠিয়ে আমাদের দেশের অবস্থা ঠিক করতে চাই, তাহলে মেবি হতেই পারে ইন ফিউচার, মেবি নেক্সট 6-7 মান্থস অর ইয়ার, যে হয়তো এই অবস্থাটা আরও খারাপ হলো। তখন হয়তো এই যে একেবারে যদি তুলে আমরা ঠিক করে মানে চেষ্টা করে আরবিআই যে একেবারে তুলে মানে যতটা দরকার আমাদের ইউএস ডলার ইন্ডিয়ান রুপিকে ঠিক করার জন্য অতটা তুলে দিয়ে দিল, তাহলে পরে কি হবে, পরে অসুবিধে হবে, পরে আর ইউএস ডলার রিজার্ভে আমাদের থাকবে না, যার ফলে আমাদের ইম্পোর্টে অসুবিধে হতে পারে, নানান অসুবিধা হতে পারে। সো দিজ আর দ্য মেন রিজনস বিহাইন্ড দিস। কিন্তু একটা, এই যে ইউএস ডলারের এগেনস্টে ইন্ডিয়ান রুপি ফল হচ্ছে, এটা কি শুধুই খারাপ নাকি একটু একটু ভালোও আছে? সো ডেফিনেটলি সব খারাপে একটু ভালো থাকেই, এখানেও একটু ভালো আছে, অ্যান্ড দ্যাট ইজ কি আমাদের যে এক্সপোর্টাররা আছে, আমাদের তো এমন না যে পুরোপুরি এক্সপোর্ট বন্ধ, যে এক্সপোর্টাররা এখনও তো এক্সপোর্ট করছে, আই নো কি ইম্পোর্টের তুলনায় আমাদের এক্সপোর্ট এখন কম হচ্ছে, বাট যেটুকুনি হচ্ছে, সো এক্সপোর্টাররা এনা বেনিফিটে আছে, কারণ এক্সপোর্টাররা যখন বিক্রি করবে
সাপোজ ইউএস মার্কেটে আমাদের সুতির কাপড় বিক্রি হচ্ছে, তাহলে প্রথমে যখন সুতির কাপড় বিক্রি করলো, মেবি একটা ইউনিটের দাম, একটা সুতির কাপড়ের একটা বক্সের ইউনিটের দাম $6, ওকে। সো $6, প্রথমে ইউএসএতে তো ডলারে বিক্রি হবে, $6 বিক্রি হলো। এবার সেই $6 তো ইন্ডিয়াতে আসবে আলটিমেটলি। তো আগে সাপোজ যখন ওটা 90 রুপিস এ ছিল, তখন 6 × 9, 420, লাইক সামথিং দ্যাট ইন্ডিয়াতে আসতো, রাইট? বাট রাইট নাও এটা 95-এ গেছে, মানে $1 = 95 rupees or 94 rupees or 93 rupees of Indian কারেন্সি, রাইট? সো এখন ডেফিনেটলি সে বেশি টাকা ঘরে আনতে পারবে, অর্থাৎ ইন্ডিয়াতে এক্সপোর্ট যদি করে কেউ, তার পক্ষে এটা বেনিফিশিয়াল। এবং এই কারণেই মাঝখানে আমরা সবাই দেখছিলাম যে চায়না তার লাইক ইয়নকে কমাচ্ছিল, ইউএসএও কমাচ্ছিল ভ্যালু। সো লেটস সি হোয়াট হ্যাপেন ইন লাইক নেক্সট some days, like in maybe next few weeks or next few months, we don't know. So let's see. আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি বুঝতে পেরেছেন কি না। এবং লাইক এই যে বুঝতে পারা বা না পারা, এটা আমার জানা খুব প্রয়োজন। কারণ যদি আমি না জানি তাহলে হয়তো লাইক আমি বুঝতে পারবো না যে আমি কতটা বোঝাতে পারলাম। So if you are like getting few things at least, then also just comment below, and it ultimately gives me motivation, definitely. So yeah, that's all. Bye, see you soon in the next video maybe. Bye.